তো চলো আমরা টাইপ 2 এর আরেকটা ছবি দেখে নিই। এতক্ষণ তো আমরা টাইপ 2 এর যে প্রথম ছবিটা দেখছি সেটা ছিল হচ্ছে তোমাদের যে অক্ষরেখাটা ছিল এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ, আর তোমাদের শীর্ষবিন্দু ছিল এইচ কমা কে। তো সেমভাবে আমরা আরেকটা ছবি দেখব, এটা হচ্ছে অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, হ্যাঁ, আর শীর্ষবিন্দু এইচ কমা কেতেই থাকবে। তো সেটা যদি একটু দেখতে চাই, তো এটা হচ্ছে ধরো পরাবৃত্তের অক্ষরেখা হবে হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে ব্যাপার। সো একটা ছবি দেখলেই হয়। এখন চারটা কোঅর্ডিনেটে তুমি আঁকতে পারো, বাট আমরা চলো ফার্স্ট কোঅর্ডিনেটে আঁকার চেষ্টা করি, মানে যে কোঅর্ডিনেটে আঁকবা সেই পরবর্তীটা আঁকবা সেই কোঅর্ডিনেটটাকে একটু বড় করে আঁকবা। সো এটার জন্য ধরো এটা হচ্ছে ধরো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। সো এটা এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, এটা হলো আমার মূল বিন্দু বা 0 0 বিন্দু। বুঝতে পারছো? সো ফার্স্ট কোঅর্ডিনেটটা আঁকবো, এর জন্য ফার্স্ট কোঅর্ডিনেটটা কি বড় করে রাখলাম। সো এখন আমার এখানে শীর্ষবিন্দু হবে এইচ কমা কে, আর অক্ষরেখা হবে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। সো সব কিছু চলো আমরা আগের মতো আঁকি। যেমন দেখো এখানে যেহেতু আমার অক্ষরেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, তখন আমি নিয়ামক রেখাটা হবে তাহলে এক্স অক্ষের সমান্তরাল। সো আগে হচ্ছে আমরা ধরো এটা ধরো আমার অক্ষরেখাটা, এটা কিনা আমার ওয়াই অক্ষের সমান্তরাল। তো এটা অক্ষরেখা হলে এটা ধরো আমার নিয়ামক রেখা। এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, এটাকে আমি বলে দিলাম অক্ষরেখা। অক্ষরেখা আর এটা হচ্ছে আমার নিয়ামক রেখা। সবসময় অক্ষরেখার সাথে নিয়ামক রেখা হচ্ছে লম্ব। তাহলে এই বিন্দুটা কি আমার জেড বিন্দু হবে, জেড বিন্দু। এরপর হচ্ছে তোমরা দেখো একটা সেকেন্ড, এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এখানে ধরো এই বিন্দুটা নিই বা শীর্ষ বিন্দুটা। তো মেন কথা হচ্ছে আমরা আগে হচ্ছে তোমাদের এই এস বিন্দুটা আগে নিই আর কি। সো এস বিন্দুটা যদি এখানে নিই, উপকেন্দ্রটা আর কি। সো এর যেটির মধ্যবিন্দু হচ্ছে তোমার এই বিন্দু বা শীর্ষটা এইখানে আর কি। সো এটা হচ্ছে আমার এইচ কমা কে। সো আমি হচ্ছে পরবর্তীটা চলে এরকম হবে আর কি। সো এখন কথা হচ্ছে এটা হচ্ছে তোমাদের শীর্ষবিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে শীর্ষবিন্দুর স্পর্শকটা, স্পর্শক স্পর্শক, আর এটা হচ্ছে তোমাদের উপকেন্দ্রিক লম্বটা। সবগুলোই আমার অক্ষরেখার উপর লম্ব। এটা হচ্ছে আমার এল এল প্রাইম, এল এল প্রাইম। বুঝতে পারছো? সো এই পর্যন্ত আর কি আমাদের সব আগের মতোই।
সো এরপরে আমরা হচ্ছে তোমরা যদি দূরত্বগুলো একটু দেখি। সো দূরত্ব আমরা বলছিলাম যে এই এ জেড বা এর জেডকে আমরা এ ধরছিলাম। সো এটা আমার এ, এটা এ, এটাও এ। দূরত্ব সব আগের মতোই, দূরত্বের কোনো চেঞ্জ নেই। এটা এ হলে পুরোটা টু এ, এটাকে টু হবে, এটা টু এ সে হবে। তাহলে এটা হচ্ছে আমার টু এ, এটাও কিন্তু আমার টু এ। এবারে কিন্তু আমরা জানি। সো টোটাল হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ছিল, উপকেন্দ্রিক লম্ব। সো এর দুইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। সো এটা হচ্ছে আমরা জানি। সো উপকেন্দ্রিক লম্বটা দূর হচ্ছে এল প্রাইম, এটা হচ্ছে 4a, এটা আমরা জানি। সো এখন আমরা যদি এটা বুঝি তাহলে দেখো আমি কিন্তু এবার বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে পারবো। সো আগের মতোই তুমি বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে পারবা, কোনো সমস্যা নাই। যেমন ধরো এরকম, যেমন আমি যদি একটু দূরত্বগুলো দেখাই, দেখো আমার এইটা এই দূরত্বটা কিন্তু দেখাই আমি তোমাদের। যেমন এই যে দূরত্বটা আছে, এটা হচ্ছে আমাদের এইচ, মূলবিন্দু থেকে সব হিসাব হবে সেটা তো জানি। সো এটা হচ্ছে আমাদের এইচ, এটা আমি জানি। আর এই দূরত্বটা হচ্ছে আমার কে, এই পুরোটা হচ্ছে আমার কে, পুরোটা হচ্ছে আমার কে। সো এইচ আর কে পাইলাম। সো এখন আমি এইচ আর কে এর সাথে যার যোগ বিয়োগ করবো, আমি হচ্ছে যদি মানে ডানে যাই তাহলে এক্স অক্ষের ডানে গেলে যোগ করবো, ডান দিকে গেলে যোগ করবো, আর বাম দিকে আসলে বিয়োগ করবো। আর কি উপর দিকে গেলে যোগ করবো, নিচের দিকে আসলে বিয়োগ করবো আর কি। সো দেখো এখানে আমার যেহেতু আমি এটা এস কমা কে, সো এখন দেখো আমি উপরে নিচে এখানে যাওয়া আসা করবো। দেখো এখানে এটা ছিল এইচ, তাহলে আমি বলতেছি যে এটা এইচ থাকলে এটা কিন্তু এইচই হবে, এটা হবে এইচই। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের অন্য কালিতে লিখি, এটা এইচই হবে। আর যেহেতু এটা এইচ থেকে আমার এই পরিমাণ নিচে নামছে, তাহলে এটা হবে সরি কে থেকে এইচ পরিমাণ নিচে নামছে, তাহলে হচ্ছে কে মাইনাস এইচ, সরি কে মাইনাস এ। মানে দেখো আমাদের, আমি বলছি যদি নিচের দিকে নামি তাহলে বিয়োগ করব, মানে কমবে, উপর দিকে উঠলে বাড়বে। এখন এটা ছিল আমার কে পরিমাণ উচ্চতাটা, বুঝতে পারছো? সো এখন কী পরিমাণ নামছে দেখো, মানে কে থেকে এই জেডটা কী পরিমাণ নিচ্ছে, এই পরিমাণ সেই জন্য কে মাইনাস এ করছি। সেমভাবে এটাও, এটা ছিল আমাদের এইচ। সো এটা ছিল আমাদের এইচ। এখন দেখো আমার আর উচ্চতাটা হচ্ছে আমার কে, হ্যাঁ এই পরিমাণ উচ্চতা কে। তাহলে এখানে দেখো কে থেকে কী পরিমাণ আসছে এই পরিমাণ, তাহলে এটা হবে কে প্লাস এ, কে প্লাস এ। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক এখানে পড়েছে এইচ কমা কে প্লাস এ, বুঝতে পারছো? সো এইটা গেল আমার কয়টা বিন্দু, তিনটা বিন্দু, আর দুইটা বিন্দু, আর দুইটা বিন্দু আছে যেমন এল আর এল প্রাইম। সো এটার ক্ষেত্রে দেখো আমি যদি একটু চিন্তা করি, এখানে দেখো এই উচ্চতাটা ছিল আমাদের কে, আর এই উচ্চতাটা ছিল আমাদের আমাদের এ। তাহলে এটা তো আমি বুঝলাম, এটা কোটি আমি জানি। তাহলে এখন জাস্ট এটার ভুজটা দেখো, এখানে আসলে আমাদের টু আছে, দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এটাকে এইচ প্লাস টু আছে এরকম হবে। তাহলে এলটা হবে হচ্ছে এইচ প্লাস টু এ কমা, এখানে হচ্ছে তোমাদের উচ্চতাটা কত, কে প্লাসে, কে প্লাসে, বুঝতে পারছো? এইচ প্লাস টু এ কমা কে প্লাসে। সেমভাবে এখানেও দেখো তুমি যে এটা এল প্রাইমটা, এল প্রাইমের ক্ষেত্রে আমি আবার এখানে দেখছি যে তোমাদের উচ্চতাটা হচ্ছে এখানে কে আর এটাই, তাহলে কে প্লাস এ হচ্ছে আমার কোটি। আর ভুজটা কি দেখো, ভুজের ক্ষেত্রে দেখো আমার এই পর্যন্ত হচ্ছে আমার এইচ, আর এটা হচ্ছে তোমাদের টু এ, তাহলে এটা হবে এইচ মাইনাস টু এ। সো এটা হবে এইচ মাইনাস টু এ কমা বলতে পারবো এইচ মাইনাস এ, সরি কে মাইনাস এ, কে মাইনাস এ, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। কারণ দেখো পুরোটা এইচ আমার লাগবে জাস্ট এতটুকু আর কি। দেখো পুরোটা এইচ, এটা ছিল টু এ, তাহলে এটা কি হয় দেখো, এইচ মাইনাস টু এ করলে তো আমি এই বরাবর পাই, হ্যাঁ এটাই তো আমার
বুস্ট আর কোটিটা ছিল কি, দেখো এই উচ্চতাটা হচ্ছে আমার কে আর এই উচ্চতাটা হচ্ছে এ, তাহলে কে প্লাস সরি এটা কি কে প্লাস এ হবে, প্লাস এ, হ্যাঁ। সো এটা আমার কে ছিল, এটা উচ্চতাটা ছিল হচ্ছে প্লাস, তাহলে এটা কে প্লাস, তাহলে এইচ মাইনাস টু এ কমা কে প্লাস এ, বুঝতে পারছো? সো এটা আর কি আমার দেখো 5টা বিন্দু কিন্তু আমি বের করে ফেলছি। সো এইভাবে বের করতে পারো, আর যদি তোমাদের সন্দেহ লাগে তাহলে তোমরা ওই আগের মতোই আর কি বের করবা দূরত্বটা। যেমন এটা হচ্ছে পুরোটা হচ্ছে কে, এটা বাদ দিলে এই বাদ দিলে আমার এতটুকু থাকে, এটা হচ্ছে কে মাইনাস এ, এই জন্য এটার কোটি হয়েছে কে মাইনাস এ, বুঝতে পারছো? বাদ বাকিগুলো তোমরা এইভাবে বের করতে পারো, সমস্যা নেই, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। এখন এটা যদি বুঝো তাহলে এবার আমরা আরেকটু আগায় চলো। আমরা যেহেতু বিন্দুগুলো বের করতে পারছি, সো আমরা এবার হচ্ছে চেষ্টা করব এই ইসের সমীকরণগুলো বের করার জন্য, এই সরলরেখাগুলোর সমীকরণ, নিয়ামক রেখা, তারপরে অক্ষরেখা, এগুলো। তো অক্ষরেখার সমীকরণ কী হবে দেখো, এটা দিয়ে করি। যেমন এটা হচ্ছে আমার অক্ষরেখা, এখন অক্ষরেখা যেহেতু আমার ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক হবে, তাহলে এক্স ইকুয়াল টু যে ধ্রুবকটা হবে সেটা হচ্ছে তোমার মানে যেই বিন্দু দিয়ে গেছে ওই বিন্দুর ভুজের মান। তাহলে দেখো এটা আমার কিন্তু তোমার দেখো এটা এই এস বিন্দু দিয়ে গেছে, এইচ, এটা এস, এটা এস, তাহলে এটা হবে হচ্ছে তোমাদের এক্স ইকুয়াল টু এইচ। এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ, এক্স ইকুয়াল টু এইচ। সেমভাবে তোমরা নিয়ামক রেখা, তারপর বাদ বাকিগুলো, যেমন স্পর্শকের সমীকরণটা দেখো, স্পর্শক সমীকরণ দেখো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ওয়াই ইকুয়ালটা ধ্রুবক হয়, তাহলে দেখো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কে হবে, ওয়াই ইকুয়াল টু কে, অক্ষরেখা, বুঝতে পারছো? কারণ দেখো এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দুর কোটির মান হবে ওই ধ্রুবকটার মান। এরপর হচ্ছে তোমরা নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারো। দেখো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়ালটাতে ধ্রুবক হবে, ধ্রুবকটা হবে কি ও যে বিন্দু দিয়ে গেছে ওই বিন্দুর কোটির মান, তাহলে এটা হবে সে ওয়াই ইকুয়াল টু কে মাইনাস এ। এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ, হ্যাঁ। আর সেমভাবে তোমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি, দেখো এটা হবে ওয়াই ইকুয়াল টু কোন বিন্দু দিয়ে গেছে, কে প্লাস এ দিয়ে গেছে, তাহলে কে প্লাস এ, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে আমার মোটামুটি সমীকরণগুলো কিন্তু বের হয়ে গেল। সো এগুলো কিন্তু বের করা খুবই ইজি, হ্যাঁ, এত টেনশনের কিছু নেই। সো এখন আমি কি করব, সমীকরণটা আর কি বের করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার একটা ত্রিভুজ বানাতে হবে, এর জন্য তুমি কী করবা, আগের মতো একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে আমাকে। ধরো এটা আমার পি বিন্দু, এটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। সো এক্স কমা ওয়াই হওয়া মানে কি, মানে তোমার ধরো একটা অন্য কালার, এটা নেই আর কি। আমি কি করি, এই তোমাদের একটা লম্ব টেনে দিই। সো এটা হচ্ছে আমার এসপি দূরত্ব, দেখো এসপি দূরত্বটা আগে দেখে নিই। এটা হচ্ছে আমার এসপি দূরত্বটা, এসপি দূরত্ব, আর পিএমটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার পিএম, এটা লম্ব। তাহলে শর্ত অনুসারে এই পিএম আর এসপি কিন্তু সমান হবে, বুঝতে পারছো? সো তুমি এখান থেকে একটা পি কিউ লম্ব টেনে দাও। আবার ধরো এখানে পি বিন্দু থেকে আমার এই অক্ষরেখার উপরে লম্ব টেনে দিলাম পি কিউ, আগের মতো পি কিউ, এটা লম্ব। তাহলে দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, মানে এই অংশটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সো এই সমকোণী ত্রিভুজের সব জিনিসগুলো আমার লাগবে, মানে তোমাদের ভূমি লাগবে, লম্ব লাগবে, অতিভুজ লাগবে। সো সেটা যদি একটু বের করতে চাই, যেমন দেখো আমি কিন্তু এই পিএম দূরত্বটা জানি। কিভাবে জানি, কারণ দেখো এই আচ্ছা এখানে এক্স কতটুকু সেটা একটু দেখো। এখানে এই পুরোটা হয়েছে গিয়ে তোমার এক্স, মানে এই অংশটা হচ্ছে এক্স, এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। এটা হচ্ছে তোমাদের এক্স, পুরোটা এক্স। সো এটা যদি এক্স হয় আর ওয়াইটা কোনটা হবে, এই পুরোটা হবে ওয়াই, এই পুরোটা হচ্ছে ওয়াই।
মানে একদম এইখান থেকে দেখো, এই দিক দিকে একটু দেখো, এই পুরোটা হচ্ছে ওয়াই। এবার হচ্ছে ওয়াই। তাহলে দেখো আমার দূরত্ব লাগবে কোনটা কোনটা, যেমন এইটা যদি তুমি বের করতে চাও তাহলে দেখো এই পুরোটা থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দিতে পারি তাহলে কিন্তু আমার এতটুকু অংশ পাই আমি, বুঝতে পারছো? তাহলে দেখো এই দূরত্বটা কতটুকু, এটা হচ্ছে আমাদের 2a, এটা 2a হয়, আর এটা হচ্ছে তোমাদের k মাইনাস a, এটা k মাইনাস a, বা তোমরা দেখো এটা হচ্ছে k আমার, এটা k, আর এটা হচ্ছে a, তাহলে k প্লাস a করলে এতটুকু পাই। তাহলে y থেকে যদি আমি k প্লাস a বাদ দিই তাহলে কিন্তু আমার হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এই দূরত্বটা কী হবে, এই দূরত্বটা পুরো y থেকে তুমি একটা কাজ করো, এতটুকু বাদ দাও, k প্লাস এটা বাদ দাও, তাহলে y মাইনাস k মাইনাস a হবে, এটা হবে y মাইনাস k মাইনাস a, এটা পেয়ে গেলাম। এরপরে তোমরা হচ্ছে দেখো এই পিএমটা আমি একটু বের করি, পিএমটা বের করলে এটা আমার বের হয়ে যাবে। সো পিএম বের করার জন্য দেখো আমার এটা আমার কতটুকু, যেমন দেখো এটা পুরোটা হচ্ছে আমাদের ওয়াই, আর এতটুকু কত, পুরোটা ওয়াই থেকে যদি এতটুকু বাদ দিই তাহলে কিন্তু পিএম পাই, এতটুকু আমার হচ্ছে কে মাইনাস এ। তাহলে ওয়াই থেকে কে মাইনাস এ বাদ দিলে কী থাকে, সেটাই হচ্ছে আমার এইটা। তাহলে এটা হবে হচ্ছে তোমাদের ওয়াই থেকে, এটা হবে হচ্ছে ওয়াই থেকে আমি কি বাদ দিব, এই কে মাইনাস এটা বাদ, তাহলে কে মাইনাস কে প্লাস এ হবে, তাহলে মাইনাসের কে প্লাস এ, এটা হয় ওয়াই মাইনাস কে প্লাস এ, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এটা ওয়াই মাইনাস কে প্লাস এ হলে এটা আর এটা যেহেতু সমান, তাহলে এটা হবে কি ওয়াই মাইনাসের কে প্লাস এ, বুঝতে পারছো? তাহলে দেখো ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, এখন এই অংশটা লাগে। সো এটাও আমি জানি, দেখো আমার পুরোটা ছিল এক্স, এক্স থেকে আমি এতটুকু অংশ বাদ দিই, এটা এক্স, তাহলে এক্স মাইনাস এইচ করলে এটা হয়ে যায়, তাহলে এই অংশটা হচ্ছে আমার এক্স মাইনাস এইচ, বুঝতে পারছো? তার মানে আমি এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু কিন্তু এখন জানি। সো যদি জানি তাহলে আমি কিন্তু এখন কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এরকম বলতে পারো যে এসপি কিউতে পিথাগোরাস অ্যাপ্লাই করে পাই কিউ এ পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি পাচ্ছি এস কিউ স্কোয়ার, দেখো এস কিউ স্কোয়ার মানে এস কিউ স্কোয়ার প্লাস তোমাদের পি কিউ স্কোয়ার ইকুয়াল টু এস এল স্কোয়ার, সরি ইকুয়াল টু এস পি স্কোয়ার, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু এস পি স্কোয়ার। সো মানগুলো বসাই দিয়ে এবার এস কিউর মান কত ছিল আমাদের, ওয়াই মাইনাস কে মাইনাস এ হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে মাইনাস এ হোল স্কোয়ার প্লাস পি কিউ কত ছিল, পি কিউ ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু তোমাদের এস পিটা কী ছিল, এক্স ওয়াই মাইনাস কে প্লাস এ, ওয়াই মাইনাস কে প্লাস এ হোল স্কোয়ার এটা। সো তুমি এটা রেখে ওটা পাশে নিয়ে যাও, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে আমি যদি নিয়ে যাই একটু সাজাই লিখি তাহলে এরকম লিখতে পারি, মানে ওয়াই মাইনাস কে প্লাস এ এটার হোল স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস সেমভাবে ওয়াই মাইনাস কে মাইনাসের এ এটার হোল স্কোয়ার, এরকম আসে। তাহলে দেখো এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আবার 4 এ বসে, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এ ইন্টু ওয়াই মাইনাস কে, এইটা। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি টাইপ 2 এর যে পরাবৃত্ত সেটার আরেকটা সমীকরণ, হচ্ছে 1 নাম্বার দিলাম। সো এটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার যদি শীর্ষবিন্দুটা হচ্ছে এইচ কমা কে, আর পরাবৃত্তের যে অক্ষরেখা আছে অক্ষরেখাতে ওয়াই অক্ষের সমান্তরাল হয়, বুঝতে পারছো?
সো এটাকে যদি আমরা একটু আদর্শ সমীকরণে কনভার্ট করি আগের মতো, তাহলে দেখো কীরকম হয়। আমি ধরে নাও লেট বড় হাতের এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এই ধরে নিলাম, আর হচ্ছে এবং বড় হাতের ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে ওয়াই মাইনাস কে এর জন্য। তাহলে সুতরাং তারপর কী আসে, এক্স স্কোয়ার, তারপর এই সমীকরণের 4a ওয়াই। সো এটা 2 নম্বর আরেকটা সমীকরণ মানে আর কি, বুঝতে পারছো? সো তুমি যদি এই সমীকরণে কনভার্ট করো তাহলে আমার কি টাইপ 1-এর যত সূত্র আছে আমি সব সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো, আলাদা করে নতুন করে এটা শেখার দরকার নেই, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা দুইটা গেলো, আরেকটা আমি আরেকটা সমীকরণ আছে ওইটা আমি দেখাই দিচ্ছি। বাট তোমরা কী করবা দেখো, আমরা টাইপ 1 আর টাইপ 2 এর ক্ষেত্রে তোমরা 4টা ছবি পাশাপাশি আঁকবা, হ্যাঁ, পাশাপাশি লিখবা, দেন টাইপ 1 আর টাইপ 2 এর মানে এক জায়গায় আনবা, বুঝতে পারছো? সো আমরা টাইপ 1-এর ক্ষেত্রে 2টা ছবি আঁকছি, টাইপ 2 এর ক্ষেত্রে 2টা আঁকছি, হ্যাঁ। সো আমি টাইপ 1-এর ক্ষেত্রে 2টা দিয়ে 4টা দেখাচ্ছি, সেমভাবে টাইপ 2 দিয়েও তুমি কী করবা, 2টা থেকে 4টা দেখাতে পারবে। তার মানে টাইপ 1-এর 4টা ছবি, টাইপ 2-এর 4টা ছবি, কারণ এটা যদি নিচ দিকে আসে, নিচ দিকে একটা হবে, হ্যাঁ। তারপর আগে তোমাদের যে ছবিটা দেখাইছি ওইটার ক্ষেত্রেও দেখবা নেগেটিভ দিকে একটা আসবে আর কি, সমান্তরাল, তার মানে ওইটার আর 2টা ছবি আছে, হ্যাঁ। সো টাইপ 2 এর 2টা 4টা ছবি, আর টাইপ 1 এর 2টা 4টা ছবি, টোটাল 8টা ছবি তোমরা পাশাপাশি আঁকবা, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বাড়ি কাজ থাকবে, দেন সমীকরণগুলো কম্পেয়ার করবা। সো আমরা চলো এই সমীকরণটাকে আরেকটু ভাঙাই, তাহলে কীরকম আসে দেখি, কারণ তোমাকে অনেক সময় সমীকরণ দেখে সব কিছু চিনতে হয়। সো এটা হচ্ছে ব্যাপার। তবে ছবিটা তোমরা একটু মাথায় রাখো, এখানে আরও অনেক হিবিজিবি করে আমি আঁকতে পারতাম, এখানে দূরত্বগুলো সব দেখায় আমি দেখাই নেই, জাস্ট তোমাদের আর কি মানে টেকনিক দিয়ে দেখায় দিছে যে হ্যাঁ উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস করতে হয়। সো এইভাবে আর কি সহজ। সো এই ছবিটা একটু মাথায় রাখো। আর আরেকটা জিনিস দেখা দিই, তাহলে টাইপ 2টা শেষ হয়ে যায়। টাইপ 2 বুঝলে টাইপ 3 একদম ইজি, টাইপ 3 তোমরা অলরেডি পারো। যেমন দেখো আমরা বলতে পারি তাহলে যে শীর্ষবিন্দু যদি এইচ কমা কে হয়, এইচ কমা কে এবং পরাবৃত্তের যে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমান্তরাল হলে পরবর্তী সমীকরণ। আমরা পাইছি হচ্ছে এইটা, x minus h whole square equal to 4a into y minus k। আচ্ছা দেখো এখানে কিন্তু x এর পাওয়ার 2, হ্যাঁ, আর y পাওয়ার 1, যার কারণে পরবর্তীটা হচ্ছে পরবর্তীর অক্ষটা y অক্ষের সমান্তরাল। সো সেমভাবে আগের মতো এটাকে ভেঙে দাও, তাহলে x স্কোয়ার মাইনাস 2h x এরকম প্লাস h স্কোয়ার ইকুয়াল টু 4ay মাইনাসের 4ak বা যেটাই বলো। তাহলে আমি একটা কাজ করি, এইটাকে এই পাশে রাখি, 4ay-টাকে এই পাশে রেখে বাদ বাকি জিনিসগুলো এটাকে এই পাশে পাঠিয়ে দিই, উল্টা করে দিই। যেমন x স্কোয়ার মাইনাসের 2h প্লাস h স্কোয়ার প্লাস 4ak। সো আমার শুধু ওয়াইটা লাগবে। সো আমি কী করে 4 দ্বারা ভাগ করে দিই আবার, তাহলে এটা এরকম হবে, y ইকুয়াল টু এটাকে তাহলে 1/4, কারণ 4 দ্বারা ভাগ করে দিতেছি, ইন্টু এক্স স্কোয়ার মাইনাসের 2h 4a ইন্টু এক্স, ক্যালকুলেশন করার দরকার নয়, জাস্ট দেখো, প্লাস হচ্ছে তোমাদের দুইটাকে একসাথে রাখলে h স্কোয়ার প্লাস 4ak ডিভাইড বাই 4a। সো আমি কী করছি, ভাগ করে দিছি 4a দ্বারা। তাহলে দেখো আমি যদি জিনিস ধরে নিই, যেমন এটাকে আমি যদি a ধরে নিই, তারপরে এই পুরোটাকে আমি ধরে নিলাম b, আর এই পুরো ধ্রুবকটাকে ধরে নিলাম c।
তাহলে দেখো কত সুন্দর হয়ে গেছে আগের মতো। সুতরাং ওয়াই ইকুয়াল টু তুমি বলতে পারো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। বুঝতে পারছো, মানে আগের মতো। সো এটা বুঝতে পারছো যে এখানে আমার যেহেতু ওয়াই পাওয়ার 1, তাহলে পরবর্তীর যে অক্ষরেখাটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। হ্যাঁ, আর পরবর্তীর অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তবে এক্সের তোমার এক্সের পাওয়ারটাও এখানে 1 হয়। সো এটা হচ্ছে ব্যাপার। এখন এখানে মনে রাখার বিষয় হচ্ছে, দেখো যে পরবর্তীর মানে আরেকটা সমীকরণ কোথায় আছে, এই যে এটা না, না এটা তো এটাই। হ্যাঁ, যেমন দেখো পরবর্তীর যদি অক্ষরেখা হয় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইকুয়াল টু হয় এরকম একটা দ্বিঘাত সমীকরণ। আর পরবর্তীর অক্ষরেখা যদি আমার ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই ইকুয়াল টু হয় এরকম একটা দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছো? সো এটা মাথায় রেখো। আর এখানে দেখো ওয়াই পাওয়ার 1 বলে ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে এক্স পাওয়ার 1 ছিল বলে ওটা এক্স অক্ষের সমান্তরাল ছিল। সো এটা একটা ব্যাপার। সো এটাই হচ্ছে তোমাদের টাইপ 2 এর জেনারেল সমীকরণ বলতে পারো। টাইপ 2 এর সাধারণ সমীকরণ মানে ওয়াই অক্ষের জন্য। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। সো তোমাদের কাজ থাকবে টাইপ 1 আর টাইপ 2 এর যে মেন 4টা ছবি আছে এটা একত্র করে সামারি করবা। বুঝতে পারছো? আর টাইপ 2 এর পরবর্তীকে এই 3টা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, একটা, দুইটা, আর একটা, তিনটা। সো এটা হচ্ছে ব্যাপার। এবার তোমরা টাইপ 3টা দেখতে পারো। টাইপ 3টা আসলে একদম ইজি। সো টাইপ 3টা আসলে ইজি কেন বলতেছি, কারণ এটা অলরেডি তোমরা বুঝে গেছো। দেখো এতক্ষণ আমরা পরবর্তীর অক্ষরেখা, তারপরে তোমাদের কি বলে অক্ষরেখা বলো, তারপরে ওই শিশুবিন্দু অঙ্কিত স্পর্শক, এগুলো এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল। সব কিছু মনে না রাখলেও এটা মনে রাখো যে আমরা একদম টাইপ 1-এ পড়ছিলাম যে অক্ষরেখাটা হয় এক্স অক্ষ ছিল না ওয়াই অক্ষ ছিল। আর 2 নম্বর ছিল তোমাদের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল ছিল। হ্যাঁ, সো 3 নম্বরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এক্স অক্ষ হবে না, ওয়াই অক্ষ হবে না, এক্স অক্ষের সমান্তরাল হবে না, ওয়াই অক্ষের সমান্তরাল হবে না। এখানে অক্ষরেখাটা হবে তির্যক। হ্যাঁ, অক্ষরেখা হবে কি তির্যক বা নিয়ামক রেখা হবে তির্যক। এখন কাহিনী হচ্ছে যদি অক্ষরেখা তির্যক হয়, নিয়ামক রেখা তো অটো তির্যক হবে, কারণ অক্ষরেখা নিয়ামক রেখা তো আমরা জানি যে পরস্পর সাথে লম্ব, তাই না? তার মানে তোমাকে কখনো বলে দিতে পারে যে অক্ষরেখা তির্যক, কখনো বলে দিতে পারে নিয়ামক রেখা তির্যক। তো এরকম তির্যক হবে অক্ষরেখা বা নিয়ামক রেখা, যা বা অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল না হয় বা এক্স অক্ষ না হয় বা ওয়াই অক্ষের সমান্তরাল না হয় বা ওয়াই অক্ষ না হয়, তখন আমরা সেটা হবে টাইপ 3 পরাবৃত্ত। বুঝতে পারছো? তার মানে পরাবৃত্তের অক্ষরেখা বা নিয়ামক রেখা তির্যক হয়। হ্যাঁ, যে কোনো একটা তির্যক হলে হয়। হ্যাঁ, অক্ষরেখা তির্যক অথবা নিয়ামক রেখা তির্যক হয়, যে কোনো একটা তির্যক হলে টাইপ 3 পরাবৃত্ত। সো এটাই আমি তোমাদের দেখাই। বিষয়টা এরকম হবে, যেমন ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এরকম। আমি জাস্ট একটু দেখা দিতেছি। এটা হচ্ছে আমার এক্স প্রাইম, এটা আমার ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার মূল বিন্দু বা জিরো বিন্দু। তাহলে এখানে আমি বলছি যে অক্ষরেখার তির্যক হয়। অক্ষরেখার তির্যক বলতে এরকম দেখো, যদি এটা হয় অক্ষরেখা। তো এখানে যদি অক্ষরেখা হয় অবশ্যই কি এটা এক্স অক্ষ না ওয়াই অক্ষ না, আর এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল না। হ্যাঁ, তাহলে দেখো এটা ধরো আমাদের শীর্ষবিন্দুটা, এটা এক্স কমা কে ধরো, আর পরবর্তীটা হবে এরকম। আর দেখো যদি এটা হয় অক্ষরেখা, এটার সাথে লম্ব হবে হচ্ছে আমার নিয়ামক রেখা। এটা হচ্ছে আমার নিয়ামক রেখা। দেখো ও তির্যক, ও এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল না, এক্স অক্ষ না ওয়াই অক্ষ না। সেমভাবে এখানে তুমি দেখাতে পারো মানে এরকম। এটা যদি অক্ষরেখা হয় এটা হবে নিয়ামক রেখা, এটা হবে নিয়ামক রেখা মানে লম্ব আর কি। এটা হবে আমাদের শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু থেকে এরকম। বুঝতে পারছো? বা তুমি এখানে দেখাতে পারো যে এরকম। সবগুলো ছবি আমরা 4 কোয়াড্রেন্টে আঁকতে পারতাম, 4টা কোয়াড্রেন্টে আঁকা যায়। এটা নিয়ামক রেখা,
আর এটা ধরো আমাদের শীর্ষবিন্দু, তাহলে এটা হবে এরকম আর কি, বুঝতে পারছো? সেমভাবে তুমি এখানে দেখাতে পারো, এখানে। সো এটা হচ্ছে অক্ষরেখা, এটা নিয়ামক রেখা। সো এটা আমার শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমার এরকম, বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমাদের টাইপ 3, মানে তেসরা টাইপের আর কি। সো তুমি এরকম বলে দিতে পারো যে পরাবৃত্তের অক্ষরেখা বা নিয়ামক রেখা তির্যক হলে, তাহলে টাইপ 3 হলে টাইপ 3 পরাবৃত্ত হবে, বুঝতে পারছো? সো এখন অক্ষরেখা নিয়ামক এগুলো তির্যক হলে অবশ্যই তোমাদের ওই শিশুবিন্দু স্পর্শক তির্যক হবে, তারপর উপকেন্দ্রিক লম্ব এগুলো তির্যক, মানে সবই তির্যক হবে, বুঝতে পারছো? সো এইরকম যদি হয় তখন আমরা আর কি সমীকরণ বের করতে গেলে আমাদের সংজ্ঞা ছাড়া উপায় নাই, কারণ আমরা ওই যে জেনারেল সংজ্ঞা যেটা পড়ছিলাম আর কি, সেই তোমাদের সেই জেনারেল সংজ্ঞা মতো হবে। মানে এখানে তুমি কোনো কিছুই মুখস্থ বলে দিতে পারবে না যে এটা এ, এটা 2A, এরকম কিছু, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তখন আর কি নিয়ামক রেখার সমীকরণ তুমি x = 0, y = 0 এগুলো লিখতে পারবে না। আবার তোমাদের x = ধ্রুবক বা y = ধ্রুবক এরকম লিখতে পারবে না, বুঝতে পারছো? মানে এই তোমাদের তখন আর কি নিয়ামক রেখা বলো বা তোমরা যে অক্ষরেখার সমীকরণ বলো, সেগুলো আর কি এরকম পারফেক্ট সরলরেখা সমীকরণ দিয়ে আমাকে সলভ করতে হবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার। তার মানে বুঝতে পারলাম যে এখানে আমরা মুখস্থ কিছু ব্যবহার করতে পারবো না। তুমি অক্ষরেখা বলো আর নিয়ামক রেখা বলো, সবগুলো আমার কী করতে হবে, মানে আলাদা আলাদা বের করে নিতে হবে সরলরেখার সমীকরণ দিয়ে। বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। মানে কারণ এখানে দেখো অক্ষরেখা তো আমার এক্স অক্ষ না, ওয়াই অক্ষ না, যে x = 0 ধরবো, y = 0 ধরবো বা x = 0 ধরবো, এটাও না। বা নিয়ামক রেখাও না, বা অক্ষরেখাটা x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল না, যে x = বা y = ধ্রুবক ধরবো বা x = ধ্রুবক ধরবো, এটাও তো হইতেছে না, তাই না? সো এই জন্য আর কি আমাকে সরলরেখার সমীকরণ দিয়ে এগুলো বের করা লাগবে। মানে একদম আমাদের সরলরেখার সমীকরণ আগে শিখছি, বুঝতে পারছো? সো এত চিন্তার কিছু নাই, চলো আমরা একটু দেখি। সো এখন আমরা একটা ছবি দেখলে হয়, যেমন এটা আমার কাছে আরও ইজি লাগে আর কি, বুঝতে পারছো? টাইপ 3টা, কারণ তোমরা সাধারণ যে সংখ্যাটা ছিল ওইটা বুঝতে পারলে এই টাইপ 3 শেষ, এটা অলরেডি তোমাদের পড়ানো হয়েছে এক হিসাবে। সো চলো আমি ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকি একটা ছবি দেখলে হয়, যেমন এটা আমার ধরো, এটা ধরো আমার কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা x, এটা x প্রাইম, এটা y, এটা y প্রাইম। তাহলে এটা ছিল আমাদের মূল বিন্দু, বুঝতে পারছো? সো এখন আমরা একটা নিয়ামক রেখা, অক্ষরেখা এগুলো নিব। সো চলো, ধরো এটা হচ্ছে আমার অক্ষরেখাটা, অক্ষরেখা হবে তির্যক এবার। সো এটা হচ্ছে আমার অক্ষরেখাটা, অক্ষরেখা। সো এটা অক্ষরেখা হলে এটা হচ্ছে আমার নিয়ামক রেখা হবে, কারণ অক্ষরেখা নিয়ামক রেখা পরস্পর লম্ব, এটা আমি জানি। এটা হচ্ছে আমার নিয়ামক রেখাটা, এটা হচ্ছে লম্ব। এটা আবার জেড বিন্দু, এটা আমি বুঝতে পারতেছি। সো নিয়ামক রেখাটা ধরো আমি একটু ধরে নিই, এটা ধরো নিয়ামক রেখা। সো নিয়ামক রেখার সমীকরণ ধরে নিলাম আমি Lx + My + n = 0, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। সো সেমভাবে তুমি কি করতে পারো, এখানে আমাদের আগের মতো, এটা যেহেতু নিয়ামক রেখা, সো এটা আমার অক্ষরেখা, এটা ছিল আমাদের অক্ষরেখা, এটা অক্ষরেখা হলে আমি কি করতে পারি, বিন্দুগুলো নিতে পারি এখন
যেমন এই এসটা ছিল এখানে, ধরো এটা ছিল আমাদের উপকেন্দ্র, এটা উপকেন্দ্র। সো এটা এক্সজেটের মধ্যবিন্দু হচ্ছে এটা, এটা আমাদের এ বিন্দু বা শীর্ষবিন্দু, হ্যাঁ এ বিন্দু বা শীর্ষবিন্দু। সো এই এ বিন্দু থেকে আমি কি করব, পরাবৃত্তটা আঁকবো, মানে এরকম করব। এইরকম। সো এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু স্পর্শক, এটা শীর্ষবিন্দু স্পর্শক। এটাও কিন্তু দেখো আমাদের অক্ষরেখার উপর লম্ব, সেমভাবে তোমাদের উপকেন্দ্রিক লম্বটাও অক্ষরেখার উপর লম্বই হবে, সবগুলোই কিন্তু তির্যক। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এও আমার অক্ষরেখার উপরও কিন্তু লম্বই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এল এল প্রাইম, এল এল প্রাইম। এটাকে আমি বলছিলাম স্পর্শক, স্পর্শক এটাকে আমি বলছিলাম উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। বুঝতে পারছো? তার মানে অক্ষরেখার উপর আমার তিনটা রেখায় কিন্তু লম্ব, হ্যাঁ, এবং তারা কিন্তু পরস্পর সমান্তরাল। নিয়ামক রেখাটা উপকেন্দ্রিক লম্ব, স্পর্শক, আর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো এখন দেখো মজার ব্যাপার কি, এখানে যেহেতু এরা পরস্পরের সমান্তরাল, তাহলে কিন্তু আমি একটা সরলরেখার সমীকরণ জানলেই কিন্তু বাদ বাকিগুলো বের করতে পারবো। কারণ আমরা সরলরেখায় পড়ছি যে আমরা যদি একটা সরলরেখার সমীকরণ জানি, তাহলে তার সমান্তরালগুলোর সমীকরণ আমি ওই সমীকরণ থেকে বের করতে পারি, মানে ওই একটা থেকে। হ্যাঁ, জাস্ট এটা আমার কী লাগবে, এটা কোন বিন্দু দিয়ে যাইতেছে সেই বিন্দুটা লাগবে, তাহলে আমি কিন্তু কে এর মান বের করে এটাও বের করতে পারবো, এটাও বের করতে পারবো। মানে স্পর্শক সমীকরণ বের করতে পারবো, উপকেন্দ্রিক লম্ব সমীকরণ বের করতে পারবো। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমাকে সমীকরণটা বের করার জন্য তোমাকে কী করতে হবে, আমাকে এখানে তো অন্য কোনো উপায় নাই, জন্য আমরা আগেই ওই আগের মতোই পি এক্স ওয়াই একটা চলমান বিন্দু নেই। চলো, তাহলে এটা আমার একটা পি এক্স ওয়াই বিন্দু, চলমান বিন্দু। পি এক্স ওয়াই বিন্দু হলে তোমাদের এইখানে হচ্ছে এসপি দূরত্ব আর পিএম দূরত্ব লাগবে। এটা হচ্ছে আমার এসপি, এটাকে আমি বলছি, এটা ছিল এসপি। এসপিটা আমি জানি, এসপিকে বলা হচ্ছে তোমাদের বলতে পারো যে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব বলতে পারো, উপকেন্দ্রিক দূরত্ব। আর তোমাদের এটা ছিল হচ্ছে এই নিয়ামক রেখার উপর একটা লম্ব টানা লাগবে, দিকাক্ষ রেখার উপর। এটা হচ্ছে আমাদের পিএম, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার দূরত্ব বা দিকাক্ষ রেখার দূরত্ব, দিকাক্ষ দূরত্ব বা দিকাক্ষ রেখার দূরত্ব। সো এই পর্যন্ত আমি বুঝতে পারি। এখন আমি তো জানি যে এই এসপি আর পিএমটা কিন্তু সমান, এটা তোমরা আগে থেকে জানো, মানে সংজ্ঞা অনুসারে। সো আমরা এখানে বুঝতে পারলাম যে আমার পি বিন্দু এমনভাবে চলতেছে যেন সর্বদা এসপি আর পিএমটা সমান হয়, মানে এই পি বিন্দুর প্রতিটা এই পরাবৃত্তের প্রতিটা বিন্দুতে আমার এসপি আর পিএমটা কিন্তু দূরত্বটা সমান থাকবে। তার মানে বা তুমি বলতে পারো যে সর্বদা যাতে আমাদের ওই এসপি বাই পিএমটা ছিল এটা যাতে 1 হয়, বা উৎকেন্দ্রিকতার মানটা 1 হয়, বা ইকুয়ালটা যাতে সর্বদা 1 হয়। সো এই সংজ্ঞা থেকে আমরা সরাসরি পরবর্তীর সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারবো আর কি। সো আমরা চলো একটু এই উপকেন্দ্র যেটা আছে, এটা যেহেতু আমি বের করতে পারতেছি না, এটা আমি আলফা কমা বিটা ধরে নিই, উপকেন্দ্রটাকে বা ফোকাসটাকে, আর নিয়ামক রেখাটা ধরে নিলাম। বুঝতে পারছো? আর এসপি আর পিএম দূরত্ব তো আমরা আগেই বের করতে পারি, এবং এসপি দূরত্বটা এখানে এরকম। দেখো এসপি দূরত্বের ক্ষেত্রে আমি দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটা দিয়ে বের করতে পারি, এবং এটা হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার, এরকম। বুঝতে পারছো? এটা ছিল এসপি। আর পিএমটা যদি বের করতে চাও সেটাও করতে পারবা। দেখো পিএম, এরপর পিএম ওই যে তোমাদের একটা বিন্দু হতে আমরা একটা সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা বের করতে পারতাম 3.7 দিয়ে, তাহলে এটা এরকম হবে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ডিভাইড বাই রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। কারণ এই বিন্দুটা আমি সমীকরণে বসাই দিলে হয়। বুঝতে পারছো? এটা আমি জানি। সো এটা যদি বুঝো, আর এই দূরত্বটা যদি কিন্তু সমান ছিল, হ্যাঁ, কারণ এখানে আমরা এ ধরছিলাম ওইখানে। সো এটা যদি বুঝে যাও তাহলে কিন্তু হয়ে যায় না।
তো চলো আমরা সংখ্যা অনুসারে লিখতে পারি এরকম যে আমাদের পরাবৃত্তের সংখ্যা অনুসারে এরকম লেখা যায় যে সংখ্যা অনুসারে এসপি ইকুয়াল টু পিএম, এসপি আর পিএম ভিতরে সবসময় সমান থাকবে। তাহলে এটা একটু বড় করে দাও, এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার এরকম। তাহলে এখানে কী আসে দেখো, এসপিটা ছিল কি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা ছিল। আর এটা ছিল কি আমাদের এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার টাইপ থ্রির ক্ষেত্রে, বুঝতে পারছো? ওকে, সো এখানে বলতে পারো যে পরাবৃত্তির উপকেন্দ্র ছিল আলফা কমা বিটা, এটা বলছে পরাবৃত্তের উপকেন্দ্র ছিল আলফা কমা বিটা এবং নিয়ামক রেখার সমীকরণ ছিল সমীকরণ আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, তাহলে পরবর্তী সমীকরণ। বুঝতে পারছো? সো তার মানে তুমি যদি উপকেন্দ্র আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ জানো, তাহলে টাইপ থ্রির ক্ষেত্রে এইভাবে আমরা কী করতে পারবো, পরবর্তী সমীকরণ বের করতে পারবো। সো এটা হচ্ছে ব্যাপার। সো এটাকে আর একটু সিম্পলিফাই করা যায় করলে, এখন তোমার হচ্ছে দেখো আমরা এটাকে তোমাদের সিম্পলিফাই করছিলাম একদম প্রথম ক্লাসের দিকে। সো এটাকে সিম্পলিফাই করলে এরকম আসে, এরকম একটু ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2xy, মানে তোমাদের ওই কনিকের যে সাধারণ সমীকরণটা ছিল সেটা ছিল এটা আর কি, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এটা ছিল আমাদের কনিকের সাধারণ সমীকরণটা। সো যদি কনিকের সাধারণ সমীকরণ এরকম থাকে, সো এখান থেকে যদি দেখো এই যে অংশটা আছে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy নিয়ে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে পরাবৃত্তির ক্ষেত্রে আমার পূর্ণবর্গ আকারে যাবে, পূর্ণবর্গ আকারে। বুঝতে মানে এক্স ওয়াই টার্ম যেটা থাকবে সেটা দিয়ে অবশ্যই একটা পূর্ণবর্গ হতে হবে যদি তুমি পরাবৃত্তির সমীকরণ বানাতে চাও বা পরাবৃত্তির সমীকরণ হয় আর কি। বুঝতে পারছো? মানে এই অংশটা আমার হোল স্কোয়ার বা পূর্ণবর্গ আকারে লেখা যাবে, মানে এরকম আকারে লেখা যাবে। ধরো px প্লাস qy হোল স্কোয়ার, এরকম পূর্ণবর্গ হতে হবে। বুঝতে পারছো? তার মানে যদি তোমাকে এরকম এক্স ওয়াই মানে টাইপ থ্রি, যদি এরকম এক্স ওয়াই কোনো সমীকরণ পাও তাহলে এটা হচ্ছে টাইপ থ্রি পরাবৃত্ত হবে, বা টাইপ থ্রির যে কোনো কিছুই হোক, ওখানে উপবৃত্ত হতে পারে অধিবৃত্ত হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন দেখবা এক্স ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমার কী হইতেছে এরকম পূর্ণবর্গ আকারে বা হোল স্কোয়ার আকারে লেখা যেতেছে, তার মানে বুঝবো যে ওই সমীকরণটা কী ছিল, আমাদের টাইপ থ্রি পরাবৃত্তি ছিল। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমরা এইভাবে আর কি বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি পরাবৃত্ত। বুঝতে পারছো? কারণ আমি তোমাদের একদম প্রথম ক্লাসে খাতাটা কোথায় দেখাইছিলাম, তোমাদের আশা করি মনে আছে, এখানে জেনারেল ইকুয়েশনটা দেখাইছিল, এই যে এটা আসছিল আর কি। বুঝতে পারছো? তো এটাকে আমরা কি করছি, একটু সমাধান করছিলাম। এই যে দেখো এখান থেকে আমরা সমাধান করে, এই যে ফ্রম জেনারেল ইকুয়েশন, এখান থেকে সমাধান করে আমরা কী করছিলাম, এই যে এটা আসছিলাম। বুঝতে পারছো? এই যে এখানে দেখাতে যাইতেছে না, কি দেখাইতেছে, এই যে দেখো।
সো এই যে এখান থেকে আমরা সমাধান করে মানে এই সাধারণ সমীকরণটাকে সমাধান করে আমরা কী করছিলাম এই এখানে আসছিলাম। সো এটা হচ্ছে আমার সাধারণ সমীকরণ। এটা আমার হোক বৃত্ত হোক একজোড়া সরলরেখা হোক পরাবৃত্ত হোক অধিবৃত্ত হোক তোমাদের বহুবৃত্ত যাই হোক সবার জন্য এটা যাবে আর কি, বুঝতে পারছো? সো এখন এটা দেখে আমি কীভাবে চিনবো যে হ্যাঁ এটাই পরাবৃত্ত, এটা অধিবৃত্ত না, এটা বহুবৃত্ত না। সো সেটা চেনার জন্য তোমার এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এই 2x এক্স স্কোয়ার আছে, মানে এক্স ওয়াই আর আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এই তিনটা টার্ম দিয়ে কি আমার একটা হোল স্কোয়ার যাবে বা একটা পূর্ণবর্গ হতে হবে, বুঝতে পারছো? বা তোমাদের আরেকটা ওয়ে ছিল। সো এটা দিয়ে আমি বুঝতে পারি এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত সমীকরণ। আরেকটা ওয়ে ছিল এরকম, যদি তোমাদের মনে থাকে আমরা বলছিলাম যে এ বি মাইনাসের এইচ স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হবে, 0 হতে হবে, এরকম একটা টার্ম ছিল। যদি তোমাদের একটু মনে থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের পরাবৃত্ত সমীকরণ হয়, মানে এ বি মাইনাস এইচ এটা ইকুয়াল টু 0 হতে হবে। সো যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার এটার মান যদি 0 হয় তাহলে আমি বলবো যে এটা পরাবৃত্ত সমীকরণ। সো এখানে দেখো আমাদের এ আর বি তো আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ, এটা তো আমি জানি। আর এইচটা হচ্ছে আমাদের কী দেখো, এইচটা হচ্ছে 2xy এর সহগ, বুঝতে পারছো? এক্স ওয়াই না, 2xy এর সহগ। সো এটা একটু লিখে দিই, আমি ভিডিওটা লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম। এভাবে বুঝতে পারবো, অথবা তোমরা কেমন বুঝতে পারো, অথবা এগুলো আসলে তোমরা অ্যাডমিশনে পাবা, অ্যাডমিশন টেস্টে। তাহলে এ বি মাইনাসের এইচ স্কোয়ার এটা দিয়ে একদম সহজে বুঝতে পারবো। এই করলে সমীকরণ দেওয়া থাকলে এটা বের করে ফেলবা। সো এটা ইকুয়াল টু 0 হবে, মানে এক্স স্কোয়ার সহগ ইন্টু এটা হচ্ছে এক্স স্কোয়ার সহগ ইন্টু ওয়াই স্কোয়ার সহগ মাইনাস 2xy সহগ এটা স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 0 হবে, বুঝতে পারছো? সো এটা যদি 0 হলে আমার কি বুঝতে পারবো আমি, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত বা পরাবৃত্তের সমীকরণ, টাইপ 3 পরাবৃত্তের সমীকরণ। সো এটা একটু মাথায় রেখো, মানে এ বি মাইনাস এক্স স্কোয়ার 0 হলে আমি বলবো এটা হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, এটা বুঝতে পারছো? আর আরেকটা ভাবে দেখার সিস্টেম হচ্ছে তোমার এই তিনটা জিনিস দিয়ে আমাকে হোল স্কোয়ার যাবে আর কি, বা পূর্ণবর্গ হতে হবে। আর যদি পূর্ণবর্গ হয় তবে সেটা টাইপ 3 পরাবৃত্ত। হ্যাঁ, মানে অক্ষরেখা আর দিকক্ষরেখা হচ্ছে তির্যক, যে মাত্র যে ছবিটা দেখালাম এটা যদি হোল স্কোয়ার হয় বা পূর্ণবর্গ হয়। হ্যাঁ, সো বুঝতে পারলে তাহলে টাইপ 3 ক্ষেত্রে আমরা মুখস্থ বসাতে পারবো না। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে আপাতত তোমাদের এটাই হচ্ছে ব্যাপার। পরাবৃত্তের সমীকরণ জন্য আমার থিওরি এই পর্যন্ত জানলেই হয়। সো আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের 6.1-এর যে এসিওমের স্যার আছে সেটা আর কি ধরবো। তবে সবচেয়ে ভালো হচ্ছে তোমাদের কেতাব স্যার হচ্ছে সবচেয়ে ভালো লিখছে তোমাদের এই কনিকটা। সো উনি থিওরি বলো আর ম্যাথ বলো দুটোই ভালো লিখছে অনেক। সো তোমরা থিওরি যদি পড়তে চাও আমার এখান থেকে তো পড়বাই, বাট যদি তারপরেও মনে চায় তোমরা কেতাব স্যারটা একটু দেখতে পারো। আর কেতাব স্যারের ম্যাথগুলো অবশ্যই করবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ শুরু করবো 6.1-এর